উত্তরণ। বেতার ম্যাগাজিন। আমাদের জাতিকবি কাজী নজরুল ইসলাম তরুণদেরকে নবযুগের স্রষ্টা দল হিসেবে সম্বোধন করেছেন। বলেছেন তার অগ্রপথিক কবিতায়, আমরা নবীন তেজপ্রদীপ্ত বীর তরুণ, বিপদ বাধার কণ্ঠ ছিড়িয়া শুষিব খুন, চলমান বেগে প্রাণোচ্ছল রে নবযুগের স্রষ্টা দল, জোর কদম চল রে চল। ওরে তরা কর ছুটে চল আগে, আরো আগে, গান গেয়ে চলে অগ্রবাহিনী, ছুটে চল তারও পুরো ভাগে, তোর অধিকার কর দখল, অগ্রনায়ক রে পাও দল, জোর কদম চল রে চল। কবি কাজী নজরুল ইসলাম তরুণদেরকে অগ্রপথিক বলেই ডেকেছেন। তরুণদেরকে তাদের ভেতরে থাকা নবশক্তিকে জাগিয়ে তোলার আহ্বান জানিয়েছেন। এই তরুণ শক্তির উৎস হল আমাদের ছাত্র সমাজ। ওদের একতা ছড়াই শক্তির বারতা। ওদের অপরিমাণ শক্তির প্রকাশ আমরা দেখেছি গত জুলাই আগস্টের অভ্যুত্থানে, যা ছিল সত্যিই বিস্ময়কর। ছাত্র জনতার একতা আবারও এদেশের পট পরিবর্তনে রেখেছে ভূমিকা, যার মাধ্যমে আমরা পেয়েছি নতুন এক দেশ, যার অনেকটা কিছুই এখন নতুনভাবে করতে হচ্ছে, যা বর্তমানের এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জও বটে। আর এ কাজে দরকার এখন আমাদের সমবেত সহযোগিতা, তাহলেই উন্নতি হবে ত্বরান্বিত। দেশের দশের ভালোর জন্যে এখন সঠিক পদক্ষেপ গ্রহণ এবং তার বাস্তবায়ন আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। স্বৈরাচারী সরকারের অনেক নেতিবাচক কর্মকাণ্ড এখন দৃশ্যমান হচ্ছে, যা আমাদেরকেও বিস্মিত করে তুলছে। এত বেশি পরিমাণ ক্ষতিকে লাভে পরিণত করতে সময় তো একটু লাগবেই। তাই উন্নত আগামীর কথা ভেবে আমরাও আছি অপেক্ষায়, কারণ আমরা পেতে চাই সুখী সুন্দর একটি দেশ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার আজকের উত্তরণের সূচি পরিচিতি জানিয়ে যাই। আজ হলো শুক্রবার, তাই আজও আবার শোনাব বিশ্ববিচিত্রা, জীবন ও প্রকৃতি, স্মৃতি অমলিন, কবিতা আবৃত্তি এবং নির্বাচিত একটি গান। সবাই মন দিয়ে শুনলেই আমাদের পরিবেশনা হবে সার্থক। বিস্ময় সে তো হঠাৎ করে সৃষ্টি হয়। এই বিস্ময়ের মাঝে থাকে অবিশ্বাস্য কোনো ঘটনা বা তথ্য, যা আমাদের ভাবনাকে মুহূর্তেই আন্দোলিত করে। আমরা যেন অবাক হয়ে যাই। প্রিয় শ্রোতা, উত্তরণের বিশ্ববিচিত্রা এমনই কিছু বিচিত্র এবং বিস্ময়কর খবর আমরা শুনিয়ে থাকি, যা কখনো কখনো আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে, কিন্তু অবিশ্বাস্য হলেও তা সত্যি এবং তার প্রমাণও আছে। উত্তরণের আজকের বিশ্ববিচিত্রা গ্রন্থনা করেছেন শারমিন আক্তার, আর বিস্ময়কর খবরগুলো পড়ে শোনাচ্ছেন জাহিদ জুলফিকার। 1953 সালে রানী দ্বিতীয় এলিজাবেথ তার অভিষেকের সময় সেন্ট এডওয়ার্ডের রাজমুকুট সর্বশেষ পরেছিলেন। তারপর 70 বছর এই মুকুট টাওয়ার অব লন্ডন থেকে খুব একটা বাইরে যায়নি। 360 বছরের পুরনো এই রাজমুকুট লম্বায় 1 ফুট এবং এর ওজন প্রায় 5 পাউন্ড বা 2.25 কেজি। 22 ক্যারেট স্বর্ণের তৈরি এই মুকুটে 444টি রত্ন রয়েছে, যার মধ্যে আছে বহুমূল্য স্যাফায়ার, রুবি, অ্যামেথিস্ট এবং টোপাজ। এদের বেশিরভাগই হালকা নীল বা নীলচে সবুজ রঙের। এনামেল ও স্বর্ণের খোপে বসানো হয়েছে এসব রত্ন। একসময় মুকুটের এসব রত্ন খুলে আলাদা করা যেত এবং অভিষেকের সময় সেগুলো নতুন করে বসানো হতো। তবে 20 শতকে এসব রত্ন মুকুটে স্থায়ীভাবে বসিয়ে দেওয়া হয়। মুকুটটি 1661 সালে দ্বিতীয় চার্লসের জন্য তৈরি হয়েছিল। এর নাম রাখা হয় অ্যাংলো স্যাক্সন রাজা ও সেন্ট এডওয়ার্ড দ্য কনফেসারের নামে। এডওয়ার্ডের এই মুকুটটিকে পবিত্র বলে গণ্য করা হয় এবং কয়েকশো বছর ধরে অভিষেকে ব্যবহার করা হচ্ছে এই মুকুট। ঐতিহাসিক আনাকিয়ে বলেন, সেই সময় মুকুট তৈরিতে খরচ হয়েছিল 500 পাউন্ড, আজকের দিনে যা 75,000 পাউন্ডের সমপরিমাণ।
মুকুটের গোলকে 4টি ক্রন, একেবারে কেন্দ্রে 2টি খিলান রয়েছে। খিলানগুলো ছোট স্বর্ণের পুঁতি দিয়ে ঢাকা, যা আগে কৃত্রিম মুক্তার শাড়ি দিয়ে ঘেরা ছিল। প্রতিবেদনে আরও বলা হয়, রানী দ্বিতীয় এলিজাবেথ সেন্ট এডওয়ার্ডের রাজমুকুটকে একটি রাজকীয় প্রতীকে পরিণত করেছিলেন। ঐতিহাসিক ট্রেসি বোরম্যান বলেন, সেন্ট এডওয়ার্ডের মুকুট পরিষ্কার বার্তা দেয় যে রাজতন্ত্র একটি প্রাচীন প্রতিষ্ঠান এবং এটি স্থায়ী। বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরের একটি অঞ্চলে 5,000-এরও বেশি নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন, যা গভীর সমুদ্র খনির জন্য ভবিষ্যতের হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। সম্প্রতি কারেন্ট বায়োলজি জার্নালে প্রকাশিত এক জরিপের মাধ্যমে এই তথ্যটি উঠে আসে। এখানে বলোসোমিনিয়া নামের এক নতুন প্রজাতির স্পঞ্জ পাওয়া গেছে। গভীর সমুদ্রে পাওয়া আরও কিছু প্রাণীকে আঠালো কাঠবিড়ালি নাম দেওয়া হয়েছে। প্রাণীটি প্রায় 60 সেন্টিমিটার লম্বা লেজ বিশিষ্ট। সঙ্গে কোবাল্ট, ম্যাঙ্গানিজ ও নিকেল সহ দামি খনিজ পাওয়া যাওয়ার কথাও জানা গেছে। এমনই যেন সহস্রাধিক অজানা জীবের সন্ধান পাওয়া যায় এই মহাসাগরের গভীরে। এলাকাটিকে ক্ল্যারিয়ন এবং ক্লিপারটন জোন নামে অভিহিত করা হয়েছে, যা মহাসাগরটির হাওয়াই ও মেক্সিকো অঞ্চলের 17 লক্ষ বর্গমাইল জুড়ে অবস্থিত। বিশ্ববিচিত্রাজ এ পর্যন্তই। শিল্পী প্রবল চৌধুরীর গাওয়া জনপ্রিয় একটি গানের কথা মনে পড়ছে ভীষণভাবে। এই জীবন তো একদিন চলতে চলতে থেমে যাবে, কিন্তু এই থেমে যাবার আগ পর্যন্ত জীবনকে চালিয়ে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে দরকার শারীরিক এবং মানসিক প্রশান্তি। আর এই প্রশান্তি পেতে যেতে হবে বেড়াতে, যেতে হবে সুন্দর কোনো জায়গায় ঘুরে দেখতে, যেতে হবে প্রকৃতির নিবিড় ছোঁয়া পেতে। উত্তরণের ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রতিবেদন জীবন ও প্রকৃতি শুনলেই আমরা পেয়ে যাব সুন্দর কোনো জায়গায় বেড়াবার ঠিকানা। জীবন ও প্রকৃতি পর্বটি গ্রন্থনা করেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, আর উপস্থাপনায় আছেন কানিস কুলসুম। ছবির মতো সুন্দর এই দেশের যেদিকে তাকাই দেখা মিলবে মনকে প্রশান্ত করে দেওয়ার মতো হাজারো চিত্রপট। সৌন্দর্য আর মুগ্ধতার আবেশে জড়ানো এক একটি জনপদ যেন অন্যটির চেয়ে আরও সুন্দর, আরও মায়াবী। এই যেমন ধরুন বাক্যাবিল, নামটি কেমন অপরিচিত, কিন্তু রূপবৈচিত্র্যে এই বিল ইতোমধ্যেই এক অপ্রতিদ্বন্দ্বী অনুষঙ্গে পরিণত হয়েছে। প্রিয় শ্রোতা, জীবন ও প্রকৃতি পর্বে আজ আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এই বাক্যাবিলের সঙ্গে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাক্যাবিল বহুমাত্রিক ব্যঞ্জনায় উদ্ভাসিত একখণ্ড প্রকৃতি, যেখানে গেলে জীবন খুঁজে পায় আনন্দের উপলক্ষ, মন খুঁজে নেয় বেঁচে থাকার অশেষ অনুপ্রেরণা। শ্রীমঙ্গলের কথা শুনলেই চোখের কোণে ভেসে ওঠে সারি সারি চা বাগানের কথা। সে তো সুন্দরী, কিন্তু এই বাক্যাবিল গেলে মনে হবে এ তো সুন্দরতম। কি অপূর্ব আলপনায় প্রকৃতি এখানে সাজিয়ে রেখেছে ভালো লাগার যাবতীয় উপাদান। একটা ক্লান্ত মন ক্লান্তি দূর করবার জন্য যা কিছু চাইতে পারে, বাক্যাবিল যেন গুণে গুণে থরে থরে ধারণ করে রেখেছে তার সমস্ত আয়োজন। শ্রীমঙ্গলের হাইল হাওরের পূর্ব দিকের প্রায় 100 হেক্টর আয়তনের জলাভূমিটি বাক্যাবিল নামে পরিচিত। রাজধানী ঢাকা থেকে নানাভাবে চলে যাওয়া যায় শ্রীমঙ্গল থেকে মাত্র 20 কিলোমিটার দূরের এই অপরূপ মায়াঞ্চলে। যেভাবেই যাওয়া হোক না কেন, একবার গেলে মনে হবে আরো আগে কেন আসা হলো না। কি বিস্ময়, কি মুগ্ধতা প্রকৃতির এই মায়াকাব্যে। বাক্যাবিলের মূল আকর্ষণ এর কোল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার পাখি। পুরো বিলের যেদিকে তাকাবেন পাখি আর পাখি, যেন পাখির এক সাম্রাজ্য। বছরের প্রায় পুরোটা সময়ই বিলের জল, পাড় ও কোল জুড়ে পানকৌড়ি, ডাহুক, পাতিসরালি, শামুক ভাঙা, কানিবক, ধলাবক, শঙ্খচিল, ঈগলসহ কত শত পাখিদের বিচরণ। বিলের পানিতে ফুটে আছে শাপলা, পদ্ম, কচুরিপানা সহ
নানা প্রজাতির। প্রিয় শ্রোতা, এই ফুলের উপরেই একটি সাদা বক যখন পরম আবেশে বসবে, পানিতে দেবে মৃদু ঠোকর, আবার একটু পরেই কোনো এক খেয়ালে উড়াল দেবে অন্য কোথাও, এমন দৃশ্য খুব কাছ থেকেই আপনি দেখছেন। আসলে কি দেখছেন, নাকি অভূতপূর্ব উপলব্ধিতে হারিয়ে গেছেন ওই পাখির মতোই? শুধু কি বক, এমন আরও অসংখ্য প্রজাতির পাখির সুরের কলকাকলিতে মুখরিত থাকে এই বাইক্যাবিল। নানা রঙের পাখিগুলো যখন দল বেঁধে উড়ে বেড়ায় বিলের আঙিনায়, মনের আঙিনায় তখন ভিন্ন এক অনুরণন। নিজেকে হয়তো মনে হবে ডানায় ভর করে উড়ে যাওয়া এক পান কৌড়ি, কিংবা অসীম আনন্দে ভেসে বেড়ানো এক ডাহুক পাখি। অনেকদিন হয়তো ফড়িং দেখেন না। বাইক্যাবিলে আনন্দে উদ্বেলিত সময়ে হয়তো দেখবেন মাথার উপর দিয়ে উড়ে বেড়াচ্ছে রঙিন কিছু ফড়িং, যেন সৌন্দর্যের ভাসমান মায়াকাব্য। বাইক্যাবিলে আরও দেখা মিলবে নানা প্রজাতির মাছ ও প্রাণী। নৌকাযোগে ঘুরে বেড়াতে পারবেন বিলের এপাশ থেকে ওপাশ। বিলের লাল সবুজ পানি, উপরে স্বচ্ছ নীল আকাশ, কখনো বা মেঘের বর্ণিল কারুকার্য, চারিদিক থেকে প্রবাহিত মৃদু বাতাস, যেন স্বপ্নের এক ঠিকানা। এই সময়ে বাইক্যাবিল হতে পারে নিজেকে নতুন করে ফিরে পাওয়ার এক প্রণোদনা। সত্যি এখানে জীবন আছে, গিয়েই দেখুন না একবার। শ্রোতা বন্ধুরা, আগামী 1 ডিসেম্বর 2024 জনপ্রিয় বেতার ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের প্রতিষ্ঠা দিবস। এ উপলক্ষে আগামী 30 নভেম্বর শনিবার দুপুর 12টার মধ্যে উত্তরণ অনুষ্ঠানে শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা বার্তা পাঠাতে অনুরোধ করা হচ্ছে। আমাদের কাছে শুভেচ্ছা বার্তা পাঠানোর ঠিকানা, আমাদের ইমেল ঠিকানা uttoron@gmail.com, uttoronbb@gmail.com। আপনাদের পাঠানো ইমেল এবং মানসম্মত রেকর্ডকৃত ভয়েস মেল বাছাই করে 1 ডিসেম্বর উত্তরণ ম্যাগাজিন অনুষ্ঠানে প্রচার করা হবে। আশা করি লিখছেন আপনারা। স্মৃতি তার সঙ্গে আমাদের চিরদিনের প্রীতি। কোনো কোনো স্মৃতি আমরা ভুলে গেলেও কোনো কোনো স্মৃতি ঠিকই মনে রাখি। আবার কারো কারো কথা নিয়ে অনেকে স্মৃতি রোমন্থনও করে থাকেন। কেউ কেউ আছেন যারা অমরতার মাঝেই বেঁচে আছেন। উত্তরণের স্মৃতি অমলিন পর্বে আমরা তাদের স্মৃতিকেই উন্মোচিত করতে চাই, জানাতে চাই তাঁরা কে, কেমন ছিলেন, কেনই বা তাঁরা আজও বিখ্যাত হয়ে আছেন। তাঁদের জীবনের আদর্শ আমাদের জীবনের অনুপ্রেরণাও হয়ে উঠতে পারে। এবার স্মৃতি অমলিন পর্বে দানবীর হাজী মোহাম্মদ মহসিনের কথাই জানাবো আমরা তাপসী মনিরের গ্রন্থনায় এবং রাবিয়া সুলতানা শিউলির পরিবেশনায়। যার দয়া এবং মানবতার কথা সোনার রূপকথার মতো, এবং যাকে দয়ার সাগর এবং দানের সাগর বলা হতো, এবং যিনি হয়ে আছেন একজন মহৎ মানুষের দৃষ্টান্ত, তিনিই হলেন হাজী মোহাম্মদ মহসিন। এই মহান পুরুষ 1732 সালের 3রা জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি শহরে জন্মগ্রহণ করেন। পিতা হাজী মোহাম্মদ ফয়জুল্লাহ তার আদি নিবাস ছিল সুদূর পারস্যে, আর সেখান থেকেই হুগলিতে এসে ব্যবসা শুরু করেন। ছেলে মহসিন একটু বড় হলেই তাকে হুগলির ওস্তাদ আগা সিরাজের কাছে গৃহ শিক্ষা দিতে শুরু করেন। এই গৃহ শিক্ষকের মাধ্যমে মহসিন আরবি, ফার্সি এবং সঙ্গীতে দখল অর্জন করেন। পাশাপাশি কুস্তি, অস্ত্রচালনা এবং অশ্বারোহণ সবকিছুই
ভালো মতো রপ্ত করেন। হুগলির পাঠ শেষ করে তাকে শিক্ষা লাভের জন্য মুর্শিদাবাদে পাঠানো হয়। 32 বছর বয়সে গৃহত্যাগ করে মহসিন ইরান, ইরাক, আরব এবং তুরস্ক ছাড়াও মক্কা, মদিনা, কুফা ও কারবালা ভ্রমণ করেন। এরই মাঝে পিতামাতা মৃত্যুবরণ করেন এবং একমাত্র বোন মুন্নুজান তিনিও বিধবা হয়ে পড়েন। বিধবা নিঃসন্তান বোন মুন্নুজানের আকুল অনুরোধে দীর্ঘ 27 বছর পর কাজী মোহাম্মদ মহসিন বাড়ি ফিরে আসেন। বোন মুন্নুজান ভাই মহসিনকে সমস্ত সম্পত্তি দান করেন, আর চিরকুমার মহসিন সেই সম্পত্তি গরিবদের জন্য ব্যয় করেন। মৃত্যুর 6 বছর আগে 1806 সালের 9 জুন দানপত্রের মাধ্যমে মুসলমানদের শিক্ষার উন্নতি কল্পে 1,56,000 টাকা আয়ের সম্পত্তি এবং মৃত্যুর পর সমস্ত সম্পত্তি পুণ্য কর্মের জন্য দান করেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এসব অঞ্চলে মাদ্রাসা স্থাপন করা হয়। মহসিন বৃত্তি ফান্ডের অর্থ সাহায্যে হাজার হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষা লাভ করে। মহসিন একটি ট্রাস্ট গঠন করেন এবং 2 জন মোতাওয়াল্লি নিযুক্ত করেন। তিনি তার সম্পত্তিকে মোট 9টি শেয়ারে ভাগ করেন। এর মাঝে 3টি শেয়ার ধর্মীয় কর্মকাণ্ডে ব্যবহারের জন্য, 4টি শেয়ার পেনশন, বৃত্তি এবং দাতব্য কাজে ব্যয়ের জন্য এবং 2টি শেয়ার রাখা হয় মোতাওয়াল্লিদের বেতন হিসেবে। মোতাওয়াল্লিরা তহবিল তসরুফ করায় 1818 সালে তৎকালীন সরকার মহসিন ফান্ডের ব্যবস্থাপনার দায়িত্ব নিজ হাতে তুলে নেয়। সরকারের দায়িত্ব গ্রহণের পর অর্জিত সম্পত্তির বর্ধিত অংশ বিভিন্ন দালান কোঠার নির্মাণে ব্যয় করা হয়। 19 শতকের 50-এর দশকে নির্মিত এইসব দালান কোঠার ভেতর ছিল আবাসস্থল, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, হাসপাতাল, সমাধিসৌধ এবং ব্যয় নির্বাহের জন্য একটি বাজার। জীবদ্দশায় হাজী মোহাম্মদ মহসিন প্রচুর ধন সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও খুবই সাধারণ এবং ধর্মীয় জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। তৎকালীন অনগ্রসর মুসলিম সমাজে শিক্ষা বিস্তারের জন্য তিনি প্রতিষ্ঠা করেন অনেকগুলো স্কুল, কলেজ। মুসলমান মেয়েদের জন্য প্রবর্তন করেন মহসিন বৃত্তি, গঠন করেন মহসিন ফান্ড। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও তিনি অনাথ ছেলেমেয়ের জন্য প্রতিষ্ঠা করেন বেশ কয়েকটি দাতব্য চিকিৎসালয়। তার কাছে হিন্দু মুসলমান সবাই ছিল সমান। হাজী মোহাম্মদ মহসিন প্রকাশ্যের চেয়ে গোপনেই দান করেছেন বেশি। তিনি রাতে টাকা নিয়ে ছদ্মবেশে শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াতেন। দিন দুঃখী, অন্ধ, এতিম যাদেরকেই সামনে পেতেন তাদেরকে মুক্ত হস্তে দান করতেন। তার মতো এমন নিঃস্বার্থ জনদরদি মানুষ পৃথিবীতে সত্যিই যেন বিরল। তাই তো তাকে দয়ার সাগর বলা হয়ে থাকে। তাঁর জীবনী আমাদেরকে বিমোহিত করে, বিস্মিত করে। মহান এই মানুষটি 1812 সালের 29শে নভেম্বর মৃত্যুবরণ করেন। হাজী মোহাম্মদ মহসিনের মৃত্যুর পর হুগলির ইমামবাড়ায় তাঁর সমাধির উপর সৌধ স্থাপন করা হয়। কিন্তু এক অর্থে তাঁর তো কোনো মৃত্যু নেই, তিনি অমর। তাকে মন থেকে জানাই অসীম শ্রদ্ধা। শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য একটি ঘোষণা। আপনাদের প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণে প্রতি বৃহস্পতিবার আপনার লেখা পর্বটি প্রচারিত হয়। এ পর্বের জন্য আপনাদের কাছ থেকে লেখা আহ্বান করা হচ্ছে। এবারের বিষয় বৈষম্যহীন বাংলাদেশ। এ বিষয়ে আপনারা ছোট গল্প, প্রবন্ধ, কবিতা লিখে আমাদের কাছে পাঠাতে পারেন। ডাকযোগে লেখা পাঠানোর ঠিকানা আপনার লেখা, বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। ঠিকানাটি আবার বলছি, আপনার লেখা, বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেলের মাধ্যমেও লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর জন্য ইমেলের ঠিকানা uttaronbb@gmail.com, অর্থাৎ uttoronbb@gmail.com। কবিতা প্রথম দিকে হয়ে থাকে কবির কথা, আর সেই কবিতা যখন জনপ্রিয়তা পায় তখন তা হয় আমাদের মনের কথা। কবিতা আমাদের মন ও মননকে সমৃদ্ধ করে। প্রিয় শ্রোতা,
এখন কবিতা আবৃত্তি আয়োজনে আমরা শুনব কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি সুখের উল্লাসে কবিতার আবৃত্তি, উচ্চারণে ডালিয়া আহমেদ। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগি এই খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো, আসলো হাসি আসলো কাঁদন, মুক্তি এলো আসলো বাঁধন, মুখ ফুটে আজ বুক ফাটে মোর, তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস আসলো হুতার সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস, ফুল্ল সাগরে দুল্ল আকাশ, ছুটল বাতাস গগনে ফেটে, চক্র ছোটে পিনাক পানির শুল আসে, ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে, আজ তাই দেখি আজ বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ হাসলো আগুন শসলো ফাগুন, মদন মারে খুন মাখাতুন, পলাশ অশোক শিমুল ঘায়েল, ভাগ লাগে ওই দিক বাসে গো, দিক বালিকার পিত বাসে, আজ রঙন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপট কোপের তুন্ধরি ওই আসলো যত সুন্দরী, কারুর পায়ে বুক ডলাখন, কেউ বা আগুন কেউ মানেনি, চোখের জলে বুক ভাসে, তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না, বাণীর বিনা মোর পাশে, ওই তাদের কথা শোনাই তোদের আমার চোখে জল আসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট আসলো সুদূর, আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতুর, পাগলা গাজন উচ্ছ্বাসে, ওই আসলো আসেনি শিউলি শিথিল, হাসলো শিশির দুধ ঘাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ জাগলো সাগর হাসলো মরু, কাঁপলো ভূধরে কানন তরু, বিশ্ব ডুবান আসলো তুফানে, উছলে উজান ভৈরবীদের গান ভাসে মোর, ডাইনি শিশু সদ্যজাত জরায় মরা বাম পাশে মোর, ছুটছে গো আজ বলগাহারা অশ্ব যেন পাগলাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। কিছু কিছু গান শুনলেই এখনো কেমন মুগ্ধতায় ছেয়ে যায় মন। কিছু কিছু গান এখনো কি দারুণ বিনোদনের চাহিদা করে পূরণ। এ গান এখন জয় করে আছে কালোজয়ী গানের আসন। প্রিয় শ্রোতা, এবার শুনব এমনই একটি গান। গানটির রচয়িতা মোহাম্মদ মনিরুজ্জামান, সুরকার সত্য সাহা আর গানের শিল্পী সুবীর নন্দী। শত্রু বলে গণ্য হলাম, বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম, তবু একটা কিছু হয়েছি যে তাতেই আমি ধন্য হলাম, বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে ভেজালে না একটু হাসির বৃষ্টিতে,
আমায় দেখে জ্বাললে আগুন ওই বৃষ্টিতে। না হয় ভেজালে না একটু হাসি বৃষ্টিতে, আমায় দেখে জ্বাললে আগুন ওই বৃষ্টিতে। তবু অন্য হাজার জনের মাঝে অনন্য হলাম, শত্রু বলে গণ্য হলাম। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। তোমার অনুরাগে নাইবা হলাম ছন্দময়, বিরূপ মনে ভাবনা হলাম সেও মন্দ নয়। তোমার অনুরাগে নাইবা হলাম ছন্দময়, বিরূপ মনের ভাবনা হলাম সেও মন্দ নয়। আমি বৈরী হলেও দোষ কি বলো, সে তোমার জন্য হলাম, শত্রু বলে গণ্য হলাম। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। তবু একটা কিছু হয়েছি যে তাতেই আমি ধন্য হলাম। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। প্রিয় বন্ধুরা, এই সময়ে আমাদেরকে সচেতন এবং সাবধান থাকা দরকার, কারণ এখনও ডেঙ্গু জ্বর হতে পারে আমাদের দুর্ভোগের কারণ। তাই আসুন স্বাস্থ্যবিধি মেনে চলে সবাই, মেনে চলে বিশেষজ্ঞ এবং চিকিৎসকের পরামর্শ। এমনই আহ্বানে এবার একেবারে শেষের কথাই বলে যায়। আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন শফিকুল ইসলাম বাহার, উপস্থাপনায় ছিলাম আমি AKM শোয়েব এবং আমি সেলিনা আক্তার শেলি। আমাদের সাথে প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম, সম্পাদনা সহযোগিতায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগী ছিলেন মাহমুদ রেজা, তত্ত্বাবধানে ছিলেন সৈয়দ রাজু আহমেদ এবং উত্তরণ প্রযোজনা করেছেন ইশরাত শারমিন। প্রিয় বন্ধুরা, সবার জন্য রইল শুভকামনা। সবাইকে বলি শুভরাত্রি। শুভরাত্রি।